নমস্কার। মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা। আজকের মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আমাদের অতিথি রূপে আমরা পেয়েছি রাজ্যের বন, বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ এবং জিএপিএনএস এর দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। নমস্কার। আপনাকে আমাদের স্টুডিও ত্রিপুরায় অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে ওনার দপ্তরের বিভিন্ন যে পরিকল্পনা রয়েছে, উন্নয়নমুখী যে পরিকল্পনা রয়েছে, পাশাপাশি ওনার রাজনৈতিক জীবন, জানা অজানা বিভিন্ন বিষয়ে আমরা কথা বলবো। প্রথমেই আপনার দপ্তরের বিষয় নিয়ে আমরা জানতে চাইবো যে আপনি বন, বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ এই দপ্তরগুলির মন্ত্রিত্বে রয়েছেন। তো বিগত ১ বছরে মানে আপনার এই দপ্তরগুলি কিরকম ডেভেলপমেন্টাল ওয়ার্ক সম্পন্ন হয়েছে ১ বছরের মধ্যে বা প্ল্যানিং চলছে? সরিতা, থ্যাংক ইউ। প্রশ্নটা সত্যিই ভালো, কারণ অনেক সময় লোকেদের জানা উচিত যে অ্যাজ এ মিনিস্টার আমি কি করছি। আই ক্যান টেল ইউ যে ফরেস্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট বা যাই দপ্তর আছে, এভরি দপ্তর হ্যাজ ইটস ওন ওয়ে অফ ওয়ার্ক, এবং রাজ্যের সাথেই এগুলো করতে হয় কাজ। তো আই হ্যাভ ডিফারেন্ট স্টাইল অফ ওয়ার্ক। প্রত্যেক মন্ত্রীর তার চিন্তা চেতনা আলাদা আলাদা থাকে। উই আর পাবলিক রিপ্রেজেন্টেটিভ, উই আর নট ব্যুরোক্রেটস। ব্যুরোক্রেটসদের একটা ট্রেনিং দেওয়া হয় যে সেক্রেটারি, চিফ সেক্রেটারিকে স্যার বলে সম্বোধন করবে বা উঠে দাঁড়াবে সিনিয়র অফিসার যখন আসবে। মন্ত্রীদের ক্ষেত্রে উই আর ইলেক্টেড বাই দি পিপল। জনগণ আমাদের ভোট দিয়ে ওনাদের কাজ করার জন্য আমাদের পাঠিয়েছে। তো আই হ্যাভ মাই ওন ম্যান্ডেট। এবং কি কি করা, প্রথম হচ্ছে যে মন্ত্রী হওয়ার পর জনগণের কি চাহিদা এবং দপ্তর কি করতে পারে এটাকে ম্যাচিং করা। জনগণের অনেক চাহিদা থাকে যেগুলো দপ্তরে করা যাবে না। সো দিজ আর দি চ্যালেঞ্জিং থিং। যেমন বন দপ্তরকে নিয়ে বলি, বন দপ্তরে গত 70 বছর ধরেই তো চলছে, প্ল্যান্টেশন চলছে, প্রটেকশন চলছে। আমার আগে যারা মন্ত্রীরা ছিলেন ওনারাও সেগুলো করে গেছে। বাট আমি নতুন করে আমি যেগুলো চিন্তা করেছি যে রুটিন ওয়ার্কের বাইরে গিয়ে আমাকে কিছু একটা করতে হবে। আমি যখন দেখলাম যারা ফরেস্ট এরিয়াতে বসবাস করছেন তাদেরকে নিয়ে তাদের লাইভলিহুড বা জঙ্গলকে রক্ষা করতে গিয়ে, বনকে রক্ষা করতে গিয়ে তাদের কি করে উৎসাহ দেওয়া যায় সেই বিষয় নিয়ে স্কিম তৈরি করা, এগুলো আমি শুরু করেছি। আই ক্যান টেল ইউ, পূর্বতন সময়ে মানে বিগত দিনগুলোতে ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু বাজার তৈরি করা বা ইয়ার্ন ডিস্ট্রিবিউশন করা বা সোলার লাইট ডিস্ট্রিবিউশন করা, তাদের গ্রামগুলোকে উন্নতি করার জন্য যা যা সামগ্রীর দরকার এইগুলোর উপর কিন্তু খুব গুরুত্ব আরোপ করা হতো। আমি ভাবলাম যারা বনের এলাকায় বসবাস করছেন ওনারাই তো সেটাকে রক্ষা করবে, তো দে শুড বি দি শেয়ার হোল্ডার অফ দ্যাট। ওনাদের সুযোগ না দিয়ে আমি কিন্তু বনকে রক্ষা করতে পারবো। সো মোস্ট অফ মাই স্কিমস আর টুয়ার্ডস দি পিপল লিভিং ইন দি ফরেস্ট এরিয়া, তারা যেন সুযোগ পায়, কাজের সুযোগ যেন তারা পায়। আজকে বিকল্প কর্মসংস্থান যদি করে না দিই তাহলে জঙ্গলের যে রিসোর্স আছে সেগুলো নিয়েই তারা কিন্তু রোজগার করতে চেষ্টা করবে। সো আই এম ডাইভার্টিং দি ফোকাস। যেমনটা আমি চেষ্টা করছি যারা এডুকেটেড ইয়াং পিপল এদেরকে টিপিএসসি, ইউপিএসসি এক্সামিনেশনের জন্য তৈরি করা। তো ফরেস্ট ডিপার্টমেন্ট সেই উদ্যোগ নিচ্ছে। সেটা কিভাবে নিচ্ছে? উই আর
going to hire হুম, potential full agencies যারা দিল্লি বা চণ্ডীগড় বা হুম, হুম, রাজস্থান বম্বেতে যারা এই ধরনের ট্রেনিং দিয়ে হুম, থাকে, হুম, হুম, কথা হচ্ছে এদের সাথে, হুম, এদেরকে এনে এখানে একটা ইনস্টিটিউট খোলা হবে। হুম, বা আমাদের এখানে যে সমস্ত ইনস্টিটিউটরা ভালো কাজ করছে, হুম, আমি এক্ষুনি হুট করে নাম বলবো না, আমারও জানা আছে, হুম, ওনাদের সাথেও কথা বলে এই লোকগুলোকে ট্রেনিং দিতে হবে। হুম, ট্রেনিং দিয়ে আমাদের চেষ্টা করতে হবে যে তাদের মধ্য থেকে আইএএস, আইপিএস, আইএফএস অফিসার যেন হুম, উঠে আসে। হুম, হুম, ইউপিএসসি বা টিপিএসসি বিভিন্ন এক্সামে তারা যেন আহ, সাফল্য লাভ করতে পারে, তার চেষ্টা করাতে হবে। এটা তো নয় যে আহ, পৃথিবীর কোনো পিতা, কোনো মা বাবা, হুম, প্যারেন্টস চাইবে না যে আমার ছেলে একজন ফার্মার হোক। নোবডি ওয়ান্টস দ্যাট। হুম, যারাই ফার্মার দেশের মধ্যে, আমার যতটুকু ধারণা, এটা এরা চেষ্টা করেছে অনেক কিছু, কিন্তু ফার্মার না হওয়া ছাড়া এদের কোনো উপায় নেই। মানে উন্নত ফ্যামিলি গুলোতে হুম, আই ডোন্ট থিঙ্ক কেউ বলবে যে আমি আমার ছেলেটাকে আগামী দিন কৃষক হিসেবে তৈরি করব, এটা কেউ বলবে। সো আমি ওদের টেনে আনতে চাই হুম, যারা ফরেস্ট এরিয়াতে আছে। হুম, ফরেস্ট মার্কেট যদি আমি করে দিই, ব্যবসা বাণিজ্য করতে পারবে। সেই মাত্রই গুলবাজারে যেগুলো ব্যবসা হচ্ছে এইভাবে পারবে না, হুম, বাট ফরেস্ট রিসোর্স যেমন রাবার আছে সেখানে, হুম, ব্যাম্বু স্যুটের উপর ব্যবসা হতে পারে, করতে পারে। বা বনের আলু হুম, দিয়ে হতে পারে, বা ইভেন হাই রেটেড যে চন্দন কাঠের যদি হুম, লাইসেন্স টাইসেন্স দিয়ে যদি হুম, তারা হুম, করি, আগার গাছের উপর হুম, বা চিপসের উপর তারা করতে পারে। হুম, ফরেস্ট বেসড এন্ড রুরাল বেসড যে ব্যবসাগুলো, বাণিজ্যগুলো, হুম, বাণিজ্য তারা করতে পারে, হুম। সেই দিকে আমি কিন্তু তাদের নিয়ে যাব। আচ্ছা, আপনি তো নেরিস্টের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, পাশাপাশি আপনি বিজ্ঞান প্রযুক্তির ছাত্র। তাহলে যখন একজন বিজ্ঞান এবং প্রযুক্তির ছাত্র যখন বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তরের মন্ত্রিত্বে থাকেন, তখন স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের যে প্রত্যাশা এক্সপেকটেশন সেটা বেড়েই যাবে। তো আপনার যে বিগত দিনের অভিজ্ঞতাগুলি এখন আপনার এই মন্ত্রিত্ব সামলাতে কতটুকু সাহায্য করছে? আই এম কমফোর্টেবল, মানে মন্ত্রিত্ব চালানো ইট ইজ নট ডিফিকাল্ট। আমি ডিফিকাল্ট বলছি না এটাকে, কারণ এটা হচ্ছে প্ল্যানিং, হুম, প্ল্যানিং করা হুম, এবং প্ল্যানটাকে এক্সিকিউট করা। হুম, এবং ইউ আর নট অ্যালোন, ইউ আর হ্যাভিং সেট অফ অফিসিয়ালস, হুম, অফিসার্স আছেন, হুম, ক্লারিক্যাল স্টাফ আছে, এবং নির্দেশিকা দেওয়া, ফলো আপ করা। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড চ্যালেঞ্জিং অলসো। তবে দপ্তরের বাইরে গিয়েও হুম, আমাদের কাজ করতে হচ্ছে। হুম, যেমন বহু মানুষ আমাদের কাছে আসছে, হুম, জিবি হসপিটালে বেড পাচ্ছে না, হুম, ত্রিপুরা ভবনে জায়গা পাচ্ছে না, হুম, হুম, বা এসটি সার্টিফিকেট করতে গিয়ে প্রবলেমে হুম, পড়েছে, সমস্যা হচ্ছে। বা জমির আহ, কাগজ তৈরি করতে গিয়ে রেভিনিউ ডিপার্টমেন্টের সমস্যা হচ্ছে, হুম, স্কুলে অ্যাডমিশন পাচ্ছে না, আচ্ছা, আইএলএস হসপিটালে ভর্তি আছে কিন্তু ফি দিতে পারছে না, হুম, বিল মিটাতে পারছে না। হুম, হুম, এই প্রবলেমগুলো কিন্তু আমাদের দেখতে হচ্ছে। সো হুম, মিনিস্টার ডাজ নট গেট কনফাইন্ড টু হিজ মিনিস্ট্রি, হুম, নানা দিক থেকে তাকে কাজ করতে হয়। হুম, এবং হুম, এটা তো রাজনীতি তো থাকে, হুম, রাজনীতির আহ, বিরোধীদের হুম, বক্তব্যগুলো আমাদের শুনতে হয়, হুম, হুম, এবং মনোযোগ দিয়েই শুনতে হয়। হুম, কারণ ওনারা যাই বলছেন, নিশ্চয়ই ওনারা জনগণের কথা বলছেন। হুম, তো এইগুলো সব বিষয় মিলিয়ে কাজ করা, ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং। এটা কিন্তু একদম মানে এত সহজও না যেটা যেভাবে আমি বলেছি, বাট ইটস রিয়েলি চ্যালেঞ্জিং। তবে হুম। করতে পারলে, এই চ্যালেঞ্জ গুলো যদি মোকাবেলা করা যায়, ইউ গেট রিয়েল স্যাটিসফ্যাকশন। আমরা জানি যে ত্রিপুরা একটা অরণ্য বহুল রাজ্য। এখনো আমাদের প্রায় 59.99% অঞ্চল ত্রিপুরায় অরণ্য রয়েছে। এটা 2021-এর অ্যাজ ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট অনুযায়ী
তো ত্রিপুরার এই অরণ্যকে দীর্ঘজীবী করতে এবং আমাদের যে জৈব বৈচিত্র্য রয়েছে সেটাকে টিকিয়ে রাখতে আপনি মানে কি ধরনের, আপনি বা আপনার দপ্তর কি ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে? একটা হলো বনকে রক্ষা করা। ইট ইজ নট দি লোন ওয়ার্ক অফ ফরেস্ট ডিপার্টমেন্ট। হুম, ফরেস্ট ডিপার্টমেন্টে 1,000-1,500 লোক যারাই কাজ করছে, হুম, ইট ইজ নট সাফিসিয়েন্ট। তাদের দিয়ে বনকে রক্ষা করা যাবে। রক্ষা করতে গিয়ে দেশের রাজ্যের সমস্ত নাগরিক হুম, এদেরকে সচেতন করতে হবে যে এই বনটা তো আর মানুষ সৃষ্টি করতে পারে না। হুম, হ্যাভ ইউ এভার সিন, হ্যাভ ইউ এভার হার্ড যে কৃত্রিম উপায়ে কোনো না কোনো দেশে মানুষ বন সৃষ্টি করেছেন? হুম, বনটা আগে থেকেই ঈশ্বর ভগবান হুম, সৃষ্টি করে রেখেছে। আমরা শুধু প্রটেকশনটা দিতে পারি। হুম, এবং উই আর সো লাকি, হুম, ত্রিপুরার মতো রাজ্যে হুম, এখনো দি হুম, ফিগার ইউ হ্যাভ স্টেটেড, যে এই যে বিশাল এরিয়া নিয়ে আমরা এখনো ফরেস্ট এরিয়ার মধ্যে আছি, উই আর হুম, ভেরি লাকি। আমাদের দেশের মধ্যে অনেকগুলো রাজ্যে 18%, 20% বা 22% হুম, ফরেস্ট এরিয়া রয়েছে, বিশাল বিশাল রাজ্য। তো সেই দিক থেকে যদি আমরা বিচার করি, হুম, নাগরিকদের সহযোগিতা দরকার নাম্বার ওয়ান। হুম, এবং সহযোগিতাটা তখনই পাবো যখন নাগরিক গাছকে রক্ষা করা, বনকে রক্ষা করা সেই গুরুত্ব যখন জানবে। 2 নম্বরটা হচ্ছে দপ্তরের মাধ্যমে যেটা আমরা করব, 1,000 পিপল ওয়ার্কিং ইন ফরেস্ট ডিপার্টমেন্ট, আমি আগেই বলেছি এটা সাফিসিয়েন্ট। হুম, আমি নিশ্চয়ই ইউ হ্যাভ হার্ড ইন দি অ্যাসেম্বলি, আমি বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের যিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বেও আছেন, হুম, আমি ওনাকে বিধানসভার হাউসে দাঁড়িয়ে বা ব্যক্তিগত সাক্ষাতে বলেছি যে ফরেস্ট প্রোটেকশন ইউনিটটাকে জোরদার করতে হবে। এই যে প্রোটেকশন ইউনিট, এদের ভালো হাতিয়ার নিয়ে যদি এইগুলোকে প্রোটেকশন দিতে না পারে, জঙ্গল দস্যুরা যারা আহ, চোরাচালান কারবারিতে যারা ব্যস্ত, হুম, তাদের আপার হ্যান্ড থাকবে। হুম, তো অস্ত্র দিয়ে যখন ডিসিপ্লিন ফোর্স সেটাকে গার্ড দেবে, হুম, হুম, ইউসি তখন তারাও ভয় পাবে। হুম, এবং এটা অস্বীকার করা যায় না যে হুম, ত্রিপুরায় হুম, বনকে ধ্বংস করার জন্য এক অংশের মানুষ এই বনকে ধ্বংস করেই এরা লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। হুম, তো দি বিগ চ্যালেঞ্জ ইজ এদের বিরুদ্ধে মোকাবেলা। হুম, তো মোকাবেলা করতে গিয়ে আমি অ্যানালাইজ করে দেখেছি যে যেটুকু ফরেস্ট গার্ড ফরেস্টার রয়েছে, আইএফএস বা ডিএফও সিসিএফ ওরা তো যাবে না গ্রাউন্ড হুম, লেভেলে। গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছেন তারা ফরেস্ট গার্ড ফরেস্টার রেঞ্জাররা সেখানে হুম, কাজ হুম, করছে। দে হ্যাভ টু বি স্ট্রেংথেন। হুম, বিপন তাদের আরো ভালো অস্ত্রের দরকার আছে। হুম, যে অস্ত্রগুলো নিয়ে আমরা এখন ঘোরাঘুরি করি ফরেস্ট ডিপার্টমেন্ট, এগুলো বহু পুরনো দিনের। হুম, হুম, এবং আমি আপিল করেছি যে হুম, AK-47 এর মতো স্বয়ংক্রিয় রাইফেল যদি ফরেস্ট গার্ড এবং ফরেস্টারদের হাতে তুলে দেওয়া যায়, হুম, তাহলে অস্ট্রেরও তো একটা সম্মান থাকে, মানুষ ভয় পায়। হুম, না হয় মন্ত্রীদের যারা গার্ড করছেন, লাঠি দিয়েও তো বলা যেতে পারতো যে 10 জন লাঠিয়াল সামনে যাবে, 10 জন লাঠিয়াল পেছনে যাবে। তখন মন্ত্রীকেও কেউ মানবে না কোনো না কোনো সময়। কিন্তু বন্দুকের অস্ত্রের একটা মর্যাদা আছে। যখন দেখবে যে AK-47 রাইফেল নিয়ে 10 জন আহ, পাহারাদাররা পাহারা দিচ্ছে, হয়তো বা 200 জন লোক সেখানে অ্যাটাক করতে ভয় পাবে। ইন দি সেম ম্যানার আমি ভাবলাম যে হোয়াই ডোন্ট আই চেঞ্জ দি ডাইরেকশন। হুম, আমার ডাইরেকশনটা নীতিটা হবে যে ফরেস্ট ডিপার্টমেন্টকে প্রথমত আমি চেয়েছি 400 জন টিএসআর যদি দেওয়া যায়, আচ্ছা, ডিএফও দের আন্ডারে থাকবে। ডেপুটেশনে হ্যাঁ, নেবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এক ব্যাটালিয়ন হুম, ইন্ডিয়ান রিজার্ভ এটা বন দপ্তরকে দেওয়া হবে। আচ্ছা, আমি
আজকের আমাদের টক শোর মাধ্যমে বলছি যে যত তাড়াতাড়ি এটা উনি আমাকে দিয়ে দেন, আই ক্যান রিয়েলি পারফর্ম বেটার। কারণ আমি ব্যক্তিগতভাবে চাই যে বনদস্যুদের বিরুদ্ধে যারা ফরেস্ট এনক্রোচমেন্ট করছে, গাছ কাটছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি পার্সোনালি যেটা চাই। আচ্ছা, আপনি পরিবেশ দপ্তরেরও মন্ত্রী, তাহলে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমরা দেখতে পাই যে পর্যটন যে অঞ্চলগুলি রয়েছে, ক্ষেত্রগুলি রয়েছে, সেখানে আমরা অনেক সময় আনসেফ প্লাস্টিক ব্যবহারের রমরমা দেখতে পাই। তো আপনার দপ্তর অন্যান্য দপ্তরের সঙ্গে কোলাবরেট করে কি মানে এমন কোনো পরিকল্পনা নিয়েছে এটাকে বন্ধ করার? না, পরিকল্পনা আমার আসার আগেও পরিকল্পনা ছিল। হুম। ভারত সরকার নির্দেশিকা দিয়ে থাকে। হুম। পরিবেশ দপ্তর, বিশেষভাবে পলিউশন কন্ট্রোল বোর্ড, হুম। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, হুম। এটা একটা সাজেশন মেকিং বা অ্যাডভাইজারি এটা পর্ষদের মতো। হুম। তার হাতে কিন্তু কোনো ম্যাজিস্ট্রেট লেভেলের ক্ষমতা নেই। আমি মনে করি যে এই সমস্ত বোর্ডের কাছে হুম। ম্যাজিস্ট্রেট অর্থাৎ বিচার করার যে বিভাগ। ক্ষমতা, হুম। এই ক্ষমতা দেওয়া উচিত। আদারওয়াইজ উই হ্যাভ টু ডিপেন্ড অন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, হুম। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, হুম। ওনাদের উপরেই কিন্তু আমাদের নির্ভর করতে হবে। আচ্ছা। And time to time, হুম। we circulate the guidelines to the DMs and SDMs. আপনাদের দপ্তর অন্যান্য দপ্তরের সঙ্গে কোলাবরেট করে কোনো আর্থিক জরিমানা ইত্যাদি কি করতে পারে? Yes, yes, yes. Obviously, এটা হয়ে থাকে। I have told in the assembly যে এই বিষয় নিয়ে কত লক্ষ টাকা আমরা আর্থিক জরিমানা করে সরকারের খাতায় আমরা এই টাকাগুলো সংগ্রহ করেছি, এটা বলেছে। And also you will appreciate এটা বিগত দিনগুলো থেকে 2024 এবং 25 অর্থবর্ষে এটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এবং টাকা সংগ্রহটা মূল বিষয়। মানুষকে যেমন আমার বাড়ি ঘরে আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এটার জন্য কোনো আইন আছে কি? নো আইন। এটা ওই পরিবারের সচেতনতার ফলেই কিন্তু ঘরটা নিট এন্ড ক্লিন থাকছে, তার বাড়ির চারিপাশে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। তো এভরিথিং আইন দিয়ে কিন্তু সম্ভব না। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, বিহেভিয়ারাল চেঞ্জেস রিকোয়ার্ড। চকলেট খেয়ে একটা জায়গায় আমরা ফেলে দিলাম বা প্লাস্টিক ব্যাগের কথা ইউ আর টেলিং, নির্দেশিকা কি বলে যে ক্যারি ব্যাগ গুলো যে তৈরি হয় 120 মাইক্রনের নিচে যে প্লাস্টিক ব্যাগ গুলো আছে, এটা এটা নিষিদ্ধ এবং যেখানেই ধরা পড়বে উইল ডেফিনেটলি টেক অ্যাকশন এগেইন। তার উপরে 120 মাইক্রনের উপরে যদি কেউ করে থাকে, যারা বিজ্ঞানীরা বলেছেন যে ইট ইজ, আই এম নট টেলিং দ্যাট ইট উইল বি ফুললি ইকো ফ্রেন্ডলি, কিন্তু কিছুটা হলেও পরিবেশের জন্য এত ক্ষতিকারক না। যেমন গতকাল বিশ্ব পরিবেশ দিবসকে নিয়ে আমাদের কিছু ফটো টটু লাগিয়ে আগরতলা শহরের মধ্যে একটা প্রচার হলো, এটা সচেতনতা আনা। আমি দেখলাম একটা খবরের কাগজে লিখেছে যে মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ফটো ছাপিয়ে নিজেরাই প্লাস্টিক ব্যবহার করে ফ্ল্যাক্স নির্মাণ করে এগুলো করছে। তবে আমি এই কথা বলবো যে ফ্ল্যাক্স নির্মাণের ক্ষেত্রেও ভারত সরকার এবং ত্রিপুরা সরকার একটি নির্দেশিকা আছে। 100 মাইক্রনের নিচে যদি কেউ করে এটা অন্যায়, এটা নট ইকো ফ্রেন্ডলি। তো 100 মাইক্রনের উপর যেগুলো আমরা যেগুলো দিয়ে করেছি এগুলো 100 মাইক্রনের উপর যে প্লাস্টিক গুলো আছে এটার উপরেই করেছি। তো ক্রিটিসাইজ করা ভালো, আই ওয়েলকাম দি ক্রিটিসিজম, এন্ড টোটালি এগুলো বন্ধ হওয়া উচিত। এবং মানুষের কাছে আমরা আপিল করি যে প্লাস্টিক ব্যবহারটা যেন যত আমরা কম করি। যা শুনলাম, যা জানলাম যে প্লাস্টিক যখন মাটির নিচে চলে যাবে, জলের সংস্পর্শে আসবে, ওই জল যখন খাবে মানুষ, এটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক এবং এইটা নাকি ক্যান্সার
রোগ সৃষ্টি করতে পারে এই ধরনের একটা তথ্য আমি পেয়েছি। তো তাতে করে আমরা বলছি যে যারা প্লাস্টিক ব্যাগ বা ফ্ল্যাক্স ব্যানার যারা তৈরি করছে, দে মাস্ট রিইউজ দি প্লাস্টিক। যে যে প্লাস্টিক গুলো অলরেডি আছে, ব্যাগগুলো আছে, পুনর্ব্যবহার করা। রিসাইক্লিং করা বা রিইউজ করা, রিডিউস। সো 3 R. One is reduce, one is reuse, the other one is recycle. করে যদি আমরা করি, প্রবাবলি আগের তুলনায় কিন্তু কমতে শুরু করেছে। আই এম থ্যাঙ্কফুল টু দি পিপল যে এটা কোনো দপ্তর বা মন্ত্রীর সাফল্য না, মানুষের চেতনায় ত্রিপুরায় প্লাস্টিক ধীরে ধীরে মানুষ বর্জন করতে শুরু করেছে। অ্যান্ড আই রিয়েলি থ্যাঙ্ক অল দি পিপল। এবং আরো বেশি করে আমরা যেন প্লাস্টিক ব্যবহার বর্জন করতে পারি, এটার অনুরোধ রাখি। এবার আমরা আসছি আপনার রাজনৈতিক জীবন প্রসঙ্গে। আপনি প্রথম থেকে আঞ্চলিক দলের মুখ হয়ে আছেন, জাতীয় দলের প্রতি আপনার এই বিমুখতা কেন? আই লাইক ন্যাশনাল পার্টিজ অলসো। আমি ন্যাশনাল পার্টিদের বিরুদ্ধে কিছু বলার আমার নেই, কিন্তু আঞ্চলিক দলটা তৈরি হয় এই অঞ্চলের সমস্যা, এডিসিতে ডাইরেক্ট ফান্ডিং বা আমাদের যারা আদিকাল থেকে আমরা যারা ত্রিপুরায় আছি, বসবাস করছি, বিশেষভাবে যারা তিপ্রারা এখানে যারা বসবাস করছে হাজার হাজার বছর ধরে, ঐতিহাসিকরাও এটাই বলে। তো লেক চমুনিতে দাঁড়িয়ে কয়েকটা লোক বাজে কথা বলা এটা আলাদা জিনিস, এবং ঐতিহাসিকদের কথা আর একটা জিনিস। তো ইতিহাসকে সাক্ষী রেখে মেনে যদি বলি, তিপ্রারা ছিল এখানে হাজার বছর ধরে, রাজাদের ইতিহাস আছে, রাজত্ব করেছে, তাদেরকে নিয়ে আমাদের নিয়ে। তো এদের যে অস্তিত্ব, তাদের অস্তিত্ব যদি আমাদের টিকিয়ে রাখতে হয়, তাহলে এই অঞ্চলের হয়েই কিন্তু আমাদের দাবি তুলতে হবে। এত ছোট্ট রাজ্য, ছোট্ট একটা জাতিগোষ্ঠীকে নিয়ে এত মহান দেশে, বিশাল দেশে এগুলো চর্চাই হবে না। পার্লামেন্টে কতদিন আমরা দেখেছি যে মিজোরাম, নাগাল্যান্ড বা মণিপুরের থেকে এমপিরা কতবার সুযোগ পেয়েছেন মন্ত্রী হওয়া বা কাজ করা। যদি মন্ত্রীও পেয়ে থাকে, ক্যাবিনেট মিনিস্টার আই কান্ট রিমেম্বার, মিনিস্টার অফ স্টেট করে রেখেছে। এইগুলো কিন্তু শুধু ত্রিপুরার বিষয়, পুরো উত্তর পূর্বাঞ্চলে যে আমাদের রাজ্যগুলো ছোট হওয়ার কারণে এমপির সংখ্যা কম, তো আমাদের বিষয়টা কিন্তু সেখানে হাইলাইট হচ্ছে। The only way to highlight in politics or in political system is having a political party. কারণ আমি এখন যদি একটা ন্যাশনাল পার্টি করে দিল্লিতে বারবার যদি আমার পার্টির মিটিং এ বলি যে গুজরাটের কথা বাদ দিন, মহারাষ্ট্রের কথা বাদ দিন, আমার তুলা শিকড়ের ব্যাপারটা একটু দেখুন, হয় ওরা হাসাহাসি করবে, হয় ওরা বলবে লোকটার মাথা খারাপ। এত আমরা দেশকে নিয়ে চিন্তা করছি, কামান তৈরির কথা চিন্তা করছি, কিভাবে আলট্রা কি বলবো এটাকে, আলট্রাসোনিক স্পিড যেটাকে বলে, ওই স্পিড দিয়ে কিভাবে মিসাইলটাকে আমরা ফায়ার করব, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আর এই লোকটা ওই টাকার জলা, সিমনা আর তুলা শিকড়ের ব্যাপারটা বলছে। দিস ইজ দ্য রিজন। অ্যাকচুয়ালি রিজন একটাই, যে এই অঞ্চলের কথা যদি আমাদের বলতে হয়, তাহলে কিন্তু আঞ্চলিক দল দিয়ে বলতে হবে। তামিলরা কেন এত বিশাল সংখ্যায়, তামিলনাড়ুতে কতবার জাতীয় দলগুলো সরকার গড়তে পেরেছে, আঞ্চলিক দলরাই করছে। ওয়েস্ট বেঙ্গলে দেখা গেছে কতবার বিজেপি বা কংগ্রেসের একসময় সরকার ছিল, কিন্তু সিপিএমটা তো আর একেবারে সারা ভারতবর্ষের দল নয় ইন দ্যাট সেন্স। তো ওরা করেছে। আজকে তৃণমূল does not have presence in Telangana, Andhra Pradesh, Maharashtra, Kerala, বিশাল বিশাল যে স্টেট গুলো, সেখানে তার কোনো অস্তিত্বই নেই।
ইভেন ত্রিপুরাতে সেই মাত্রাই নেই। তো কেন ওই সমস্ত অঞ্চলেও এরা আঞ্চলিক দল করে নিজেদের অস্তিত্বের জন্য কিন্তু লড়াই করছে? তো আই থিঙ্ক অনলি সেন্সিবল পিপল হু থিঙ্কস ডিপলি, যারা সত্যিকারেই এই অঞ্চলকে ভালোবাসে, প্রথম ওরা আঞ্চলিক দিয়ে শুরু করবে। কিন্তু আমি বলছি না যে যারা জাতীয় দল করছেন ওনারা সেন্সিবল না, আমি এটা বলছি না। হয়তো বা ওনাদের পলিটিক্যাল ড্রিমটা অনেক বড়, আমি কেন্দ্রীয় মন্ত্রী হব, আমি এমপি হব, আমি দেশের প্রধানমন্ত্রী হব। ইফ ইউ আস্ক মি আমি কি হতে চাই, ফার্স্ট আই ওয়ান্ট টু সি দ্যাট আওয়ার প্রবলেমস আর সলভ। আমরা যেন আরো 1000 বছর এখানে বেঁচে থাকতে পারি, এই ধরনের একটা স্বাধীনতা, এই ধরনের একটা ব্যবস্থা যেন কনস্টিটিউশনালি, ফিজিক্যালি, অ্যাডমিনিস্ট্রেটিভলি আমাদের জন্য যেন হয়, এটা আমার প্রাথমিকতা থাকবে। আচ্ছা, আপনি 2003-এ প্রথমবার বিধানসভায় উপস্থিত হয়েছেন আপনি। তো তখন আপনি সিপিআইএম এর অন্যতম মুখ ঘোর দেববর্মাকে পরাজিত করেছিলেন। মানে এই বিষয়টা আপনার জন্য কতটুকু চ্যালেঞ্জিং ছিল? ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, কারণ পলিটিক্স সম্পর্কে সেই ধরনের ধ্যান ধারণা আমার ছিল না সেইখানে। এতটুকুই জানতাম যে পলিটিক্সে বিরোধী দল থাকে, শাসক দল থাকে, মাল্টি কর্নার কন্টেস্ট হবে, এবং আঞ্চলিক দল আমার ভালো লেগেছে, আঞ্চলিক দলের হয়ে আমি লড়াইটা করেছি। কিন্তু একটা জিনিস, ম্যানেজমেন্ট বেসড কোম্পানিতে চাকরি করার পর আইইউসিএল এ যেহেতু কাজ করি, সবটাই তো আসলে ম্যানেজমেন্টের কাজ, ম্যানেজিং থিংস। ওই ইলেকশনটাতে সংখ্যাগত দিক থেকে কিন্তু আইএনপিটির সেই সময় ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। যে আমি যখন আমি যখন দেখেছি যে এত দিনের পুরনো পোর খাওয়া একজন রাজনীতিবিদ এবং মন্ত্রীকে হারাতে গেলে একটা স্ট্র্যাটেজির দরকার। তো আমার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আলাদা ছিল, আমার বুথ লেভেল ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি গুলো আলাদা ছিল, বা ভোটারদের কাছে আমার আপিলটা। তখন কি আপনারা জোট নিয়েছিল? ইয়েস, কংগ্রেসের সাথে আমাদের অ্যালায়েন্স ছিল। তো আই কুড টেক মাই এইম এন্ড ইন্টেনশন টু দি পিপল, আমি কি করতে চাই ত্রিপুরায়, আমার মনন মানসিকতার কথা ভোটারদের কাছে আমি একদম খুব অল্প সময় আই কুড কানেক্ট উইথ দেম। তো এইভাবেই কিন্তু জয় লাভ করে। অনলি 387 ভোটস মাই মার্জিনাল ভোট, মানে 387 ভোটে আমি জয়লাভ করি। সো ইট ওয়াজ ভেরি টাফ কন্টেস্ট। তো আপনার এরপর তো আপনার পলিটিক্যাল জার্নি কন্টিনিউ থাকলো। এই যে আপনার রিভার অফ পলিটিক্যাল ক্যারিয়ার যেটা, এটা পেছনে তাকালে কি ফিল হয়? এমনটাই হয় যে আজকে আমি যে জায়গায় আছি, ওই সমস্ত দিনগুলো যদি না দেখতাম, তাহলে প্রবলি মানুষের যে ব্যথা, বা এজ এ পলিটিশিয়ান যখন ফেলিওরটা হয়, তার যে কঠিন পরিস্থিতি লড়াই করার যে ক্ষমতা, এগুলো নিশ্চয়ই অর্জন করতাম। তো যে দিনগুলো ফেলে এসছি, এই দিনগুলো আমাকে শক্তিশালী করেছে, এবং প্রবলি ইট হেল্প মি টু গেইন ম্যাচিওরিটি, টু হ্যাভ পেশেন্স, টু অ্যানালাইজ, এবং সবকিছুকে বহুমুখী ধ্যান ধারণা দিয়ে চিন্তা করা, বিশ্লেষণ করা, এই ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি করেছে। এবার আমি আসছি কিছু প্রাসঙ্গিক বিষয়ে। এই যে 2024-এ আপনারা সরকারের জোট শরিক হলেন, তো ককবরক লিপি সমাধান সূত্র কি বেরিয়েছে? নিশ্চয়ই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কারণ তিপ্রাসা অ্যাকর্ড যেটা আমরা করেছি, ইট ইজ ক্লিয়ারলি মেনশন যে ককবরকের যে লিপি, এটাকেও আমাদের ঠিক করতে হবে। এবং তিপ্রাসা অ্যাকর্ড, অনেকের প্রশ্ন যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না, এই প্রশ্নের জবাব কিন্তু আমি দেব না, আমি দিতে পারি না। আমরা দাবিদার, উই অনলি ডিমান্ড, এবং পেপার সাইন হয়েছে,
এবং বারবার আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে বলছি, হুম। আগামী কিছুদিনের মধ্যে আমরা বলবো হুম। যে ইট শুড গেট ইমপ্লিমেন্ট। হুম, হুম, 3-4 রাউন্ড যাই মিটিং হয়েছে, হুম। দি মিটিং ওয়াজ পজিটিভ, কিন্তু পেন অ্যান্ড পেপারে যে স্ট্রাকচার গুলো হলো, যে রিফর্মস গুলো আমরা করব, আর্থিক প্রাবধানের কথা যেগুলো আমরা নোট করে এগুলোকে ডকুমেন্ট করেছি, এইগুলোকে বাস্তবায়ন করতে হবে। তো ককবরক লিপি ইজ জাস্ট ওয়ান স্মল পার্ট, হুম। one small part which is pending for more than 70 years. তো আমি আশাবাদী যে আমরা যদি সকলেই চাই, এটা হুম। আমার চাওয়াতে হবে না, হুম। ডক্টর মানিক সাহা, শ্রী রতনলাল নাথ হুম। বা ক্যাবিনেটের অন্যান্য সদস্যবৃন্দ, রাজ্যের তিপ্রা নন তিপ্রা সমস্ত অংশের যারা লিডারশিপে রয়েছেন, হুম। নিরপেক্ষ যারা ভাবে বাড়িতে বসে আছেন, সাহিত্যিক, শিল্পী, হুম। আমরা যদি সবাই চাই, হুম। ককবরক লিপি will not be very difficult. হুম। আমরা যেহেতু এটা চাইছি, ককবরক একসময় হারিয়ে গিয়েছে একসময়, হুম। এবং সেই ককবরকটাকে আবার ফিরে পেলাম আন্দোলনের মাধ্যমে, হুম। সচেতনতার মাধ্যমে, কিন্তু ককবরকটা আবার ত্রিপুরায় শুরু হতে লাগলো। আই ক্যান টেল উইথ সো মাচ অফ প্রাইড যে ককবরক গানের যে সুরগুলো তৈরি হচ্ছে, হুম। এভরিডে কিন্তু নতুন নতুন সুর, নতুন নতুন গান, নতুন নতুন অ্যালবাম কিন্তু বেরিয়ে আসছে। তো সেই তুলনায় আমি বলি, ত্রিপুরায় ইংরেজির সুর, ইংলিশ গানের সুর কে তৈরি করছে? ইভেন বাংলা গানের সুর কে তৈরি করছে? ম্যাক্সিমাম যে বাংলা গান হচ্ছে, সব কলকাতা থেকে ওই সিনেমা জগতের যারা সুরকার, তারা যা করে দিচ্ছে এখানে এটাই হচ্ছে। সো দ্যাট ওয়ে ককবরক তার যে ডেভেলপমেন্ট, হুম। এবং আমি দেখেছি যে বাইরের থেকে যারা আসছেন, হুম, হুম, যারা ত্রিপুরারও না, হুম, হুম, ওনারাও কিন্তু ওনাদের ছেলে মেয়েদের ককবরক হুম, শেখাতে চান। হুম, হুম, অনেক সিন্ধি ফ্যামিলি আছেন হুম, বা মারোয়ারি ফ্যামিলি আছেন, হুম, অনেক মণিপুরি ফ্যামিলি আছেন, যাদের ছেলে মেয়েরা কিন্তু ককবরক শিখেছে বলছে। হুম, হুম, তো একসময় তো যারা আগরতলায় টিপরারা ছিলেন, হুম, ওনারাও তো ককবরক বলতে ভুলে গেছেন। হুম, এখন নতুন করে ওনাদের ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু ককবরক শেখা, বলা, হুম। গান করা, এক উদ্দীপনা এগুলো, তৈরি হ্যাঁ, হয়েছে। এগুলো উদ্দীপনা তৈরি হয়েছে। সো আই এম শিওর এই লিপির সমাধান এটা হবে। আপনি মানে ইন্ডিয়ান অয়েলে কাজ করেছেন এবং আপনি সিএসআইআরও তেও মানে এরকম প্রতিষ্ঠানে মানে কাজ ছেড়ে এই যে সক্রিয় রাজনীতিতে আপনি যোগদান করলেন, যে শিক্ষিত যুব সমাজ রয়েছে যারা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চান, তাদেরকে আপনার এই যে রিস্ক টেকিং এর বিষয়টাকে কিভাবে প্রেজেন্ট করতে চান? নো রিস্ক নো গেইন। এবং এখানে আসলে গেইনটা কি? হোয়াট হুম, ইজ দি গেইন? হুম, গেইনটা হচ্ছে হুম, আমি আমার আঞ্চলিক সমস্যার কথা বলতে পেরেছি। না হয় অনিমেষ দেববর্মা কোম্পানিতে চাকরি করে 50 কোটি টাকা রোজগার করত, হুম, বম্বেতে কোনো না কোনো ফ্লোরে ফ্ল্যাট থাকত, হুম, বা আমেরিকায় যদি যেতাম, 3-3 বার সুযোগ পেয়েছে আমেরিকায় হুম, যাওয়া, তো আমেরিকার বাসিন্দা হয়ে যেতাম। আহ, আমার তুলাশিগড় এরিয়ার কতিপয় লোক আমাকে জানতো, হুম, নিশ্চয়ই সারিতা সিনহাও আমাকে জানতেন না, বা হাজারো মানুষ আমাকে নিশ্চয়ই জানতেন না। এবং আমি কি চাই, এই যে দাবিগুলো যে করছি, হুম, ককবরককে নিয়ে দাবি করছি, হুম, আমাদের আরো যেন স্বায়ত্ত শাসনের ব্যবস্থা হয়, হুম, বা সশক্তিকরণের, হুম, ত্রিপুরাদের সশক্তিকরণের যে দাবিগুলো হচ্ছে, হুম, রাজ্যকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সি ওয়ান থিং ইজ দ্যাট ত্রিপ্রাসাদের জন্য আমরা দাবি করছি, নো ডাউট, হুম, বাট ইট ডাজ নট মিন দ্যাট we ignore and deny হুম, all other people living in Tripura. হুম, আমি মন্ত্রী, আমার কাছে যখন যে কেউই আসছে, হুম, I have to treat them equally. হুম, আমি ত্রিপ্রামথার নেতা হতে পারি, হুম, even if I am not minister. হুম, If any other person comes to me হুম, as a social activist, political activist, তাদেরকে সাহায্য করা, এটা it is my duty, moral duty. হুম, তো
এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা সবাই নিতে পারবে না। এইটাতে কাউকে সাজেশন দেওয়ার মতো বিষয় না যে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং চাকরি ছেড়ে রাজনীতিতে আসো, এটাও বলা যাবে না, বা রাজনীতিতে আসবেই না এই কথাও বলা যাবে না। ইট ইট ইজ আ ম্যাটার অফ ইন্টারেস্ট। হুম। আমি যেটা ফিল করলাম হুম। যে আমি কেন শুধু আমার কথা চিন্তা করি, হুম। হোয়াই কান্ট আই ওয়ার্ক ফর দিস টিম, হুম। এবং সুযোগ পেলে আমার আঞ্চলিকতার সমস্যা যদি এই সমস্যার সমাধান যদি হয়, তখন আমি আর এক ধাপ গিয়ে বলবো হোয়াই ডোন্ট আই ওয়ার্ক ইন বিগার, আরো বড় পরিসরে সারা দেশের জন্য আমি কেন চিন্তা করব না? হুম। কিন্তু আসলে করতে চায়। হুম। আমার আঞ্চলিক সমস্যাগুলো যখন শেষ হয়ে যাবে, নিরসন যদি I'll be the first man again to go and work in a bigger sphere of life. সারা দেশের জন্য চিন্তা ভাবনা করার সেই কাজে যোগদান দেব। তো ইট ইজ নট এ কোয়েশ্চেন অফ সাজেশন মেকিং, যে এটা সাজেশন দেওয়ার বিষয় না যে যুব সমাজ তোমরা রাজনীতিতে আসো হুম। বা তোমরা রাজনীতিতে আসবে না, এটা বলার কোনো স্কোপ আমি দেখি না। ইটস আ পার্সোনাল ডিসিশন। হুম। এবং যে যেখানেই থাকুক, হুম। আমি এদের বলবো বি দি মাস্টার অফ ইয়োর ফিল্ড, এইটুকু বলতে পারি। অসংখ্য ধন্যবাদ Thank you. আপনাকে আমাদের আজকের মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আপনার সময় মূল্যবান যেটা আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের মুখোমুখি স্টুডিও ত্রিপুরা আজকে এখানে শেষ করলাম। সঙ্গে থাকবেন স্টুডিও ত্রিপুরা। নমস্কার।